জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছে আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার এবং আমাদের সঙ্গে আছেন জি9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত। ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন ঢাকা থেকে নির্বাচন করব, এটা মোটামুটি নিশ্চিত, এখনো সিদ্ধান্ত হয়নি। বলেছেন স্বতন্ত্র নির্বাচন করার পরিকল্পনা তার। কিন্তু আমরা যে শুনি যে তিনি ঢাকা 10 থেকে বিএনপির গ্রিন সিগন্যালে নির্বাচন করবেন বা বিএনপির হয়েই আসলে নির্বাচন করবেন, তাহলে এই যে ঢাকা 10-এ ব্যারিস্টার অসীম আর রবিউল ইসলাম রবি এতদিন ধরে বিএনপির জন্য এই যে কাঠখড় পোড়ালো, তাদের কাঠখড় পোড়ানো কি বৃথা? আপনাকে ধন্যবাদ। তুষার সহ যারা আলোচনার সঙ্গে আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। প্রথম কথা হলো, রাজনীতি একটা কৌশলের খেলা। এই কৌশলের খেলার অংশ হিসেবে কখনো কখনো বিভিন্ন দলকে বিভিন্ন রকম সিদ্ধান্ত নিতে হয়। জামায়াত ইসলাম আর আওয়ামী লীগ কখনোই এক পাল্লায় ওঠার মতো না মুক্তিযুদ্ধের প্রশ্নে, কিন্তু তারা জোট হয়েছিল। বিএনপি জামায়াতও একসঙ্গে চলার কথা না, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক, কিন্তু তারা দীর্ঘদিন জোট করেছে না? এগুলো রাজনৈতিক সমঝোতার প্রশ্ন। আসিফের এটা এখনও আমরা কনফার্ম না, নিশ্চিত নই যে বিএনপি আসিফের জন্যই ওটা খালি রেখেছে কিনা, কিংবা বিএনপির সঙ্গে আসিফের আগাম কোনো আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটা রাজনৈতিক কৌশল হিসেবে আমাদের দেখতে হবে। তবে এই কৌশলটা ত্যাগী নেতাদের বেড়ে ওঠায় একটা প্রতিবন্ধকতা তৈরি করে। একটা জায়গায় একজন নেতা দীর্ঘদিন ধরে নিজেকে তৈরি করেন, তিনি ফিল্ড তৈরি করেন, কর্মী তৈরি করেন। সেখানে যদি এই নিশ্চয়তাটা বেশি মাত্রায় হয়ে যায় যে কোনো সময় এসে আমার এইখানে অন্য একজন জুড়ে বসতে পারেন এবং দল আমার এতদিনের ত্যাগ তিতিক্ষা, আমার অর্থ ব্যয়, আমার সময়, মেধা, ঝুঁকি সমস্ত কিছুকে উপেক্ষা করে আরেকজনকে এখানে বসিয়ে দিবেন, জেল খাটা, নানান রকমের ত্যাগ তিতিক্ষা বলেছি, সেই ক্ষেত্রে তাদের মনে এই সন্দেহটা কাজ করে। ইভেন আমি এর আগে বিএনপির বিভিন্ন ফোরামে আলোচনা হলে একথাটাও বলতাম যে দীর্ঘমেয়াদী যে জামায়াতের সঙ্গে জোট চলেছে, সেইখানে দীর্ঘমেয়াদী জোট চললে যেই এলাকায় জামায়াতকে ছেড়ে দিত বিএনপি, ওইখানে কিন্তু বিএনপির নেতা তৈরি হতো না। কারণ নেতা তৈরি হতে হলে বাংলাদেশের যেই ধরনের রাজনীতি, তাকে প্রচুর অর্থ ব্যয় করতে হয়, ইনভেস্ট করতে হয়, সময় দিতে হয়, ঝুঁকি নিতে হয়। যদি তার মাথায় এটাই থাকে যে জামায়াতের বিএনপি দীর্ঘদিন জোট, এই আসন তো জামায়াতের নেতাকেই দিয়ে দিবে সমঝোতা হলে, তাহলে আমার এখানে এত খরচ করে ঝুঁকি নিলাম কি? ফলে বিএনপি ওইখানে গ্রোন আপ হয় না। ঠিক একইভাবে অন্য দলেও। ফলে এইটা রাজনীতির ওই দিক বিবেচনায় রাজনৈতিক গুণগত মান এবং নেতৃত্ব তৈরিতে একটা বাধা। কিন্তু শেষ বিচারে গিয়ে সব দল ক্ষমতায় যেতে চায় এবং ক্ষমতায় যাবার জন্য যেসব ইকুয়েশন আছে সেই অঙ্কে মিলে গেলে তখন এরকম সিদ্ধান্ত নিতে হয়, অন্য নেতাদের সেটা মেনে নিতে হয়। এবং এটাও সত্য যে দল ক্ষমতায় আসলে যে নেতা এখানে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন, তাকে বেনিফিটেড করার অনেক গুরুত্বপূর্ণ জায়গাও সরকার এবং দলের হাতে থাকে। জি, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনার উত্তরে ভেরি ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল আছে। আপনি একবারের জন্য না করেননি যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিএনপি থেকে নির্বাচন করবেন না। আপনি বিএনপির পলিটিক্স খুব ক্লোজলি দেখেন, আপনি পলিসি লেভেলের অনেক কিছু জানেন। আপনি যে না করেননি সেটা কোনো কিছুর ইঙ্গিত হয়তো দিলেও দিতে পারে। সরোয়ার তুষার,
আপনাদের সহযাত্রী সহযোদ্ধা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করতে চান, কিন্তু আমরা শুনতে পাই বিএনপির হয়ে নির্বাচন করতে পারেন তিনি, দেয়ার ইজ এ পসিবিলিটি। তিনি কেন আপনাদের সাথে থাকছেন না? দুটি কারণ হতে পারে যদি বিশ্লেষণ করি। একটা হচ্ছে তিনি ক্ষমতার স্বাদ পেয়েছেন, তাই ক্ষমতায় যারা যেতে পারবেন তাদের সাথেই যাবেন, অথবা এনসিপি বিএনপির ঘরে একজন নিজেদের লোক রাখতে চায়, যেমনটা জামায়াত অন্য দলের মধ্যে হিডেন লোক রাখে, সেই রকম। কোনটা হতে পারে? আপনার বিশ্লেষণ কি বলে? আপনাকে ধন্যবাদ। রাজনীতি যেমন ভাই বলেছেন কৌশলের খেলা, রাজনীতি সময় জ্ঞান এবং মাত্রা জ্ঞানেরও একটা বিষয়, যে কখন কতটুকু বলবো কতটুকু বলবো না, এবং তাতে কি ইমপ্লিকেশন দাঁড়ায়। ধরেন আজকে যদি উপদেষ্টা আসিফ মাহমুদ বলতেন যে আমি নির্বাচন করব এবং এনসিপি থেকে নির্বাচন করব, আজকে কিন্তু তোলপাড় হয়ে যেত টক শোগুলোতে, আপনি আমাকে একদম আজকে এখানে বিরাট একটা ইয়ে করতেন। তিনি বলেছেন যে আমি প্রাথমিকভাবে, উনি ওখান থেকে ভোটার হয়েছেন, এখান থেকে কিছু ইঙ্গিত কিছু আমরা অনুমান করে নিতে পারি বা করা যাচ্ছে, সেই সুযোগটা আছে। এবং তিনি বলেছেন তিনি নির্বাচন করবেন, মানে আমরা যদি ধাপে ধাপে আগাই, তিনি ওখানে ভোটার হয়েছেন, তিনি নির্বাচন করবেন। এবং পরের কথাটা হচ্ছে তিনি যেহেতু এখন উপদেষ্টা হিসেবে আছেন, আমার মনে হয় না যেটা শোভন আমি অমুক দল থেকে নির্বাচন করব, এটা এখন তার সাথে মানে তার বলাটা সাজে না। যেটা ধরেন আমাদের অ্যাটর্নি জেনারেল, অলরেডি তিনি একজন অ্যাটর্নি জেনারেল, আগে একটা দলের পদে ছিলেন, বাংলাদেশের সরকার হওয়ার আগে অ্যাটর্নি জেনারেল হয়েছে, এবং তিনি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় আজকেও ভিডিওতে আমরা দেখলাম বিএনপি নেতাকর্মীদের নিয়ে শোডাউন দিচ্ছেন, এলাকায় নিয়মিত জনসংযোগ করছেন, এবং সেখানে তিনি এটা উনি পরিষ্কার বলেছেন যে আমি বিএনপি থেকে পদত্যাগ করে বিএনপি থেকে ইলেকশন করব। ঠিক আছে, এটা ভালো যে এটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি কিংবা কোনো হইচই কোথাও কোনো আলোচনা হচ্ছে না, খুব একটা হচ্ছে না, এটা খুব একটা কেউ গুরুত্ব দিচ্ছে না। আসিফ মাহমুদ যেহেতু এখনো উপদেষ্টা আছেন, ফলে আমরা বুঝতে পারলাম যে তিনি নির্বাচন করবেন, এটুকু আপাতত বোঝা গেল। আর স্বতন্ত্র হয়ে করবেন, কারণ নির্বাচন করতে গেলে মিনিমাম আপনাকে মানে এই সুযোগ আছে। আপনার কথা থেকে আপনাকে একটা প্রশ্ন করি, উপদেষ্টা আসিফ মাহমুদ মানে কবে সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন সেটা নিশ্চিত করেননি, নির্বাচন করবেন, নিশ্চিত করার পর তার সরকারে থাকার নৈতিকতা তারটাও প্রশ্নবিদ্ধ হয় কিনা, মানে এখন তার সরকারি কর্মকাণ্ডে পক্ষপাতিত্বের অভিযোগ কি অযৌক্তিক হবে কিনা? কারণ তিনি যদি দেখি আমরা যে ক্ষমতা ছাড়ার পর তিনি বিএনপি বা এনসিপি বা জামায়াত কোনো একটি দল থেকে তিনি নির্বাচন করছেন, ও স্বতন্ত্র উনি এই কারণে বললেন কিনা যে স্বতন্ত্র বললে আসলে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ থাকবে না, এটা তার একটা স্ট্র্যাটেজি। কিন্তু তিনি ক্ষমতা ছেড়ে যদি কোনো একটা দলের হয়ে নির্বাচন করেন তখন প্রশ্ন উঠবে না এটা নিয়ে? না, প্রশ্ন উঠতে পারে, কিন্তু দেখতে হবে যে উনি আসলে কাউকে কোনো মানে বেনিফিট দিয়েছেন। এখন ধরেন আমরা দুটো অপশন আছে, হয় তিনি এনসিপিতে আসবেন, অথবা তিনি বিএনপিতে যাবেন, অথবা তিনি স্বতন্ত্রই করবেন, যে কোনো একটা। উনি তো আজকে বলেছেন স্বতন্ত্র, কিন্তু মানুষ তো সিদ্ধান্ত বদলায় যে কোনো সময়। এখন আপনি এটা নিশ্চয়ই আপনার মনে আছে, বিএনপি এক সময়ে যমুনা রে যমুনা আমরা কিন্তু যমুনা বলে একেবারে প্রায় আসিফ মাহমুদের পদত্যাগের জন্য কি করে নাই, কি কোনো কিছু করা বাকি রাখে নাই। সিটি কর্পোরেশনে আন্দোলন হয়েছে। হ্যাঁ, এখন যদি গুঞ্জনটা যদি সত্যি হয়, আমরা তো গুঞ্জন জানি না, আমি বিশ্বাস করি যে তিনি স্বতন্ত্র বলেছেন, হয়তো তিনি সেটাই করবেন, কিংবা এনসিপিতে আসবেন। কিন্তু ধরেন যদি বিএনপি তিনি করেন, তাহলে এইটা তো বিএনপিকে উত্তর দিতে হবে না যে আপনি যার পদত্যাগ চাইলেন এর আগে, তাহলে এখন কেন তাকে দলে ফেরানোর চেষ্টা করছেন, কিংবা তাকে কেন ওখানে ছাড় দিচ্ছেন, এই কথাটা কিন্তু আসবে। জি, ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, স্থানীয় সরকার এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একসময় বলেছেন নির্বাচন করলে পদত্যাগ করবেন, বেশ আগের কথা। তারপরে বলেছেন নির্বাচন করবেন, কিন্তু কোন দল থেকে করবেন সেটা নিশ্চিত নন। 5 দিন আগে বলেছেন ঢাকা 12-র দিকে তেজগাঁ শিল্পাঞ্চল শেরেবাংলা নগর আসন থেকে স্বতন্ত্র নির্বাচন করতে পারেন। এখন বললেন যে ঢাকা থেকে স্বতন্ত্র নির্বাচন করবেন, কিন্তু কোন আসনের প্রার্থী হবেন সেটা নিশ্চিত করেননি। অথচ ভোটার হয়েছেন তিনি ধানমন্ডির, কারণ তিনি বলেছেন যে তিনি একসময় হয়তো ধানমন্ডিতে থাকতে পারেন, সেই কারণে ঢাকা 10 আসনের। এবং আমরা শুনতে পাচ্ছি যে তিনি ঢাকা 10 আসন থেকে আসলে হয়তো বিএনপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও করতে পারেন। নির্বাচনে অংশ নেওয়া প্রসঙ্গে তার এই যে অবস্থান, ধারাবাহিক পরিবর্তন কি আপনার কাছে মনে হয় দর কষাকষির বহিঃপ্রকাশ, নাকি বয়সজনিত অস্থিরতার প্রকাশ, নাকি তিনি আসলে এমন একটা পরিকল্পনা করছেন যেটা আমাদের এই অনুমানের নেই, তিনি জামায়াতের হয়েও লড়তে পারেন? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে যমুনা টিভি সমস্ত দর্শকদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। দেখেন, ক্ষমতায় থেকে রাজনীতি করা এটা ঠিক না, কারণ উনি জুলাই যোদ্ধা হয়ে তাকে সমস্ত দলেরা পাঠিয়েছিলেন কোথায়, যে মন্ত্রী পরিষদে অ্যাজ এ ওয়াচ ডগ হিসাবে। তারই আর এক সহযোদ্ধা
নাহিদ কিন্তু পদত্যাগ করে সে এনসিপিতে গেছে, এবং এনসিপিতে যখন নাহিদ এসছে, নাহিদ বলছেন আমার অন্য সহযোদ্ধারা তো ওখানে আছে। সো দ্যাট ইন্ডিকেটেড যে উনি যদি ইলেকশন করেন তাহলে এনসিপির হয়ে ইলেকশন করবেন, আর যদি উনি অন্য কোনো দলে যোগদান করেন তাহলে কিন্তু ক্ষমতায় থেকে যারা নেতৃত্বে আসে সেটা কিন্তু খুব ভালো হয়নি। দেখেন, জিয়াউর রহমান সাহেব বিএনপি তৈরি করছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি কিন্তু রাজনৈতিক নেতাদেরকে নিয়ে, জাদু মিয়ারা হচ্ছে সিজন পলিটিশিয়ান, তাদেরকে নিয়ে বিএনপি পুনর্গঠন করছেন। এবং দেখেন, জাদু মিয়ার দলের মার্কা ছিল ধানের শীষ, উনি নতুন মার্কা নেননি, ধানের শীষ নিয়েছেন। এই যে আমার ভাই একটু আগে বললেন নেতৃত্ব তৈরি করতে গেলে খরচ করতে হয়, এটা বাজে কথা হয়ে গেল। কেন বাজে কথা হয়ে গেল? মৌলানা ভাসানীরা নেতৃত্ব দিয়েছেন, জাদু মিয়ারা নেতৃত্ব দিয়েছেন, মণি সিংরা নেতৃত্ব দিয়েছেন, তাদের সব কিছু বিলিয়ে দিয়ে, জমিদারের ছেলেরা নেতৃত্ব দিয়েছেন সব কিছু বিলিয়ে দিয়ে। ঘরে বাইরে যদি রবীন্দ্রনাথের দেখেন যে তখন যারা এদেশ স্বাধীনতার জন্য যারা যুদ্ধে মানে কি বলবো স্বাধিকার আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন, তারা কেউ টাকা খরচ করেনিও যে ওখানে এমপি হবেন বলে। আর আপনি যখন টাকা খরচ করবেন এমপি হওয়ার জন্য, তাহলে কিন্তু আপনি দেশে লুটে পুটে খাবেন। আজকে যে জুলাই সনদের কথা বলা হয়, পরিবর্তনের কথা বলা হয়, সেই পরিবর্তন করতে গেলে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে। এবং আসিফ সাহেব যেটা করতেছেন এটা নিশ্চয়ই নিন্দনীয় কাজ, তাকে পরিষ্কার করতে হবে। হ্যাঁ, অ্যাটর্নি জেনারেলের কথা বললেন একটু আগে আমার ভাই, অ্যাটর্নি জেনারেল তো পরিষ্কার করে বলতেছেন বাংলাদেশের এই পদ মাহবুবে আলম কিন্তু অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় টিকিট কিনতে চেয়েছিলেন। আর আজকে আসাদ সাহেব কিন্তু বলছেন যে আমি এই দলের আমি বিশ্বাস করি, তাকে কোনো নমিনেশন দেয়নি, যে আমাকে নমিনেশন দেওয়া হবে এবং আমি অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করে আমি ইলেকশন করব। এটা তো কোনো সমস্যা নেই। তাহলে উনি কেন ধোঁয়াশা রাখবে? আর আপনিও একটু আগে বললেন জামাত হিডেন লোক রাখে, বোনরে এই কথাটা বলা ঠিক না। আপনি দেখেন, আমি আজকে একটা জায়গায় বলছি কেন ঠিক না শাহরিয়ার কবির, কারণ ছিল তো মানে বলে দিই একটু শোনেন। আপনি এভাবে চিন্তা করেন যে আপনি রাজনীতি করেন, আপনার একটা বাচ্চা হলো, আজকে হাসপাতাল ঘিরে রাখছে, ডাক্তার আপনাকে ফোন দিয়েছে বাচ্চাটা আর 4-5 ঘন্টা বাঁচবে, আপনি দেখতে আসেন। আপনি এই 4-5 ঘন্টার মধ্যে যখন সিদ্ধান্ত নিলেন দেখতে আসার, তখন বাচ্চাটা মারা গেল। পুলিশ তখন ট্রেড করতেছে, জানাজা করতে গেলে আপনি শফিকুল ইসলাম মাসুদকে সারেন্ডার করতে হবে, আমাদের হাতে ধরা দিতে হবে, তারপরে আপনি কি করতে পারবেন, জানাজা করতে পারবেন। জাস্ট থিঙ্ক ইন দিস ওয়ে যে ইউ আর দ্যাট মাদার, আপনার বাচ্চাটা, আপনি একজন প্রেগনেন্ট মহিলা, আপনাকে র্যাব তুলে নিয়ে আসছে, হাসপাতালে ঘেরাও করে রাখছে, ট্রেড বিটুইন ইউ অ্যান্ড আপনার হাজব্যান্ডের মধ্যে। আপনার হাজব্যান্ড একটা রাজনৈতিক দল করে। তাহলে যখন এই পরিস্থিতিটা তৈরি হয়, তখন কি আপনি বলতে পারেন? দেখেন, আজকে কলকাতার যে বিমানবন্দর সেটার নাম কি? আমাকে এক্সাম্পল হিসেবে দিয়েছেন, একটু মাঝখানে জাস্ট বলি, একটা উদাহরণ হিসেবে দিলাম। আপনি তো একটা বোন, আপনি একটা মা, আপনি এটা আরো ভালো বুঝবেন। আমাকে একটু বলতে দেন জাস্ট মাঝখানে, যে যেহেতু আপনি যে উদাহরণটা দিয়েছেন নিশ্চয়ই খুবই মর্মান্তিক। আমি ওই রকম ঘটনা যাদের সঙ্গে ঘটেছে তাদের প্রতি অবশ্যই সমবেদনা প্রকাশ করি, কিন্তু এই ঘটনা শুধু জামাত ইসলামের সঙ্গে ঘটেনি, বিএনপির সঙ্গে ঘটেছে। জামাত ইসলামীতে যেমন হিডেন উদাহরণ আছে, সেই উদাহরণ কি আসলে বিএনপিতে হয়েছে? আরও অন্যান্য গণতন্ত্র মঞ্চ বলেন, গণতন্ত্রের মঞ্চের যে দলগুলো, তাদেরকেও আমরা দেখেছি জোনায়েদ সাকিকে রাস্তায় কিভাবে ফেলে মেরেছে, এসব তো হয়েছে না? তারা তো আসলে হিডেন কোনো প্রতিনিধি কোথাও রাখেনি। জি, আচ্ছা, আপনার এই উত্তরটা শোনেন। উত্তরটা দেওয়ার আগে একটা জিনিস বলিনি। ব্যারিস্টার সুভাষ এই স্বাধিকার আন্দোলনের জন্য তিনি কোথায় কোথায় কি বেশ মানে পরিবর্তন করে রাজনীতি করেননি, পুলিশ যাতে তাকে ধরতে না পারে। এটা যদি রাজনীতির দেশের স্বাধীনতার জন্য হয়ে থাকে তাহলে বোধহয় এটা অন্যায় না। আর আপনারা একটা কথা বলি, আজকে বিএনপির বিভিন্ন মঞ্চে দেখতে পাবেন যে শহীদ জিয়ার স্মৃতি অম্লান হোক, শেখ হাসিনা জয় বাংলা, এই কথাগুলো আসতেছে। আপনি জামাতের কিন্তু কোনো জায়গায় এটা দেখতে পাবেন না। তার মানে আমরা যদি করে থাকি কিছু দেশের স্বাধীনতার জন্য, আগে আন্ডারগ্রাউন্ড কোনো পলিটিক্স করে থাকি, সেটা ৩৬শে জুলাইয়ের আগে। ৩৬শে জুলাইয়ের পরে জামাতে ইসলামের কোনো জনসভায় কোনো জায়গায় আপনি এটা দেখবেন না, ওই যে মানে স্বৈরাচার মনস্টারের দোষর তারা কেউ আমার মঞ্চে এসে বলে গেছে বক্তৃতা দিতে দিতে জয় বাংলা।
সো এতটুকুনি আমি বলবো যে সুভাষ যদি বলে থাকে, যদি রবীন্দ্রনাথরা বলে থাকে, আমাদের যদি দেশের স্বাধিকারের আন্দোলনের জন্য আমাকে হিডেন হতে হয়, কিন্তু সেটা মানি না যে আমি অন্য দলে দলে হিডেন ছিলাম। আমি হিডেন ছিলাম কি কারণে, সেটা আপনারা এবং দেশবাসী বিচার করবেন। জি, এস এম শাহরিয়ার কবির। আপনার যে প্রশ্নের শেষটুকু সেটা হচ্ছে ওনার এটা করা উচিত না। জি, ডাক্তার সাখাওয়াত হোসেন সায়ন্ত, জুলাই সনদ ইস্যুতে সমঝোতার চেষ্টায় জামায়াতের উদ্যোগে বিএনপি কেন সম্মতি হয়নি? ফোন কল এসেছিল জামায়াতের পক্ষ থেকে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আলোচনার ভিত্তিতে কোনো সমাধান হলে সেটা কি ভালো হতো না? এখন যদি সরকার একটা সিদ্ধান্ত নেয়, যদিও শুনতে পাচ্ছি আমরা যে হয়তো সরকার বাকি দলগুলোকে ডেকে আরেকবার আলোচনা করবে, 7 মাসে 8 মাসে 9 মাসে যেটা হয়নি, 7 দিনে যেটা হয়নি সেটা 1-2 ঘন্টায় কি করে হবে, সেটাও একটা প্রশ্ন। আর সরকার যদি কোনো সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর উপর চাপিয়ে দেয়, সেটা কি আসলে বিএনপি মানবে বা অন্য রাজনৈতিক দলগুলো মানবে বলে মনে করেন? যে দলের নায়েবে আমির ঘি খেতে পছন্দ করেন এবং সে ঘি আঙুল বাঁকা করে তুলে চেটে খেতে ভালোবাসেন, যিনি হাঙ্কি পাঙ্কি শব্দের মতো এরকম সিলি শব্দ ব্যবহার করে আক্রমণ করতে পারেন, তিনি আবার ফোন করছেন। অনেকে তো অনেক কিছু করে পুরো ভাসিয়েও দিতে চেয়েছিলেন বাংলাদেশ, তাদের ব্যাপক নিন্দা হয়েছে, দল থেকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। বিএনপির মাঝারি লেভেল বা মানে ব্যক্তি বিশেষ এরকম কোনো নেতা করেছেন, একটা অ্যাপ্রিসিয়েশন তো দূরের থাকুক, আপনার এই প্রোগ্রামে বিএনপির নেতারা বিএনপির পক্ষ থেকেই নিন্দা করেছে, এমনকি দলগতভাবে বিএনপি চিঠি দিয়ে সতর্ক করেছে, তাদেরকে করেছেন। তাহলে এইরকম কথা, এরকম ভাষা একদিকে আপনি ব্যবহার করবেন, আপনি মাঠে আন্দোলন নিয়ে উস্কানি দিবেন, বিক্ষোভ করবেন, আপনি অন্যদেরকে নানানভাবে উত্তেজিত করবার মতো কর্মসূচি দিবেন, কথা বলবেন, আবার বলবেন আলোচনার প্রস্তাব দেওয়ার জামায়াত এইখানে কেউ না। এই জন্য কারণ হচ্ছে এই আলোচনায় মধ্যস্থতা করবার জন্য একটা কমিশন ছিল, সেই কমিশনের সঙ্গে আলোচনায় তো ওনরা পিআরের প্রশ্নই তুলে নাই, এজেন্ডাই তুলে নাই, তারপর নতুন নতুন ইস্যু তৈরি করছে। আর একটা হচ্ছে গিয়ে এইটা ওনাদের সময় ক্ষেপণ করবার আর একটা অপকৌশল। বাংলাদেশে আপনি নজির দেখান তো, রাজনৈতিক দলগুলো নিজেরা বসে আলোচনা করে সমাধান করে ফেলেছে কোনো গুরুতর সমস্যা। স্যার কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান এসে সফল হননি, জাতিসংঘ থেকে তারানকো সাহেব এসে সফল হননি, বাংলাদেশে আওয়ামী লীগের আব্দুল জলিল সাহেব, বিএনপির আব্দুল মান্নান ভূঁইয়া সাহেব দিনের পর দিন সিরিজ বৈঠক করে সফল হননি। কোথাও কোথাও কিছু সফলতা ছিল না এমন না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হননি। এইখানে জুলাইয়ের পরেও যেখানে সবাই এরা দীর্ঘদিন ধরে নিপীড়িত, এই জামায়াত বিএনপি উভয়ই গুম খুনের শিকার, উভয়ই হামলা মামলা জেল নিপীড়নের শিকার। বিএনপি প্রকাশ্য রাজনীতি করেছে, জামায়াত গুপ্ত রাজনীতি করেছে, কিন্তু তাদেরকে নিপীড়নের শিকার থেকে তা মুক্ত করতে পারে নাই অনেককে, যারা প্রকাশ্য ছিল। সেই দুইটা দল জুলাই অভ্যুত্থানের পরে পারেনি বলেই ঐক্যমত্য কমিশনের রেফারিং লেগেছে। সেই রেফারিং করে যতদূর একমতে আনতে পেরেছে, আপনি ততটুকু বেস ধরে যদি আগাতেন, তাহলে এই যে এখন নতুন করে সংকট, এটা তৈরিই হতো না। সেই সংকট তৈরি করে আপনি মাঠে নেমে এখন আপনি ফোন কল দিচ্ছেন যে আসেন আলোচনা করি। বিএনপি আপনাদের সঙ্গে আলোচনায় সমঝোতার কোনো রকম আভাস দেখতে পেলে যেত। আপনাদের ল্যাঙ্গুয়েজ তো বলেন আপনারা সমঝোতা চান, আপনারা মাঠে যে কথা শীর্ষ পর্যায়ের নেতাদের, যেটা আপনাদের চামচাদের দিয়ে বলাতে পারেন বড় জোর, সেটাও শোভন হতো না। সেই কথা আপনার টপ লেভেলের লিডারশিপ, যেই ভাষা, আপনি ভাবতে পারেন যে বিএনপির টপ লিডারশিপ বেগম খালেদা জিয়া, দল হিসেবে বিএনপির টপ উনি, বা তারেক রহমান বা বিএনপির মহাসচিব, জামায়াতেরও আমি নায়েবে আমির এবং আমির, ওনাদেরকে ওই লেভেলে ধরিয়েই এদের মুখে আপনি এই হাঙ্কি পাঙ্কি শব্দটা শুনতেন, এইভাবে হুঙ্কার দিয়ে বলা, এইরকম তুচ্ছতাচ্ছিল্য করা, এবং ঘি আমাদের লাগবে আমরা খাবো এই বাঁকা করে, এই জাতীয়। তাহলে দেখতেন আজকে এই জামায়াত ইসলাম কী রকম স্লোগান বের করতো ওই নেতাদের নিন্দা করে। আমরা লজ্জিত হতাম আমার নেতা নিয়ে, যাকে আমি ভালোবাসি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে আমি ভালোবাসি। আমি ওই দলের অনেক নেতাদের ভালো চাই এবং আরও একটা বেটার বিএনপি হোক, দীর্ঘদিন ধরে বলে আসছি চাই।
তারপরও আমাদের বিএনপির কোনো নেতা এইরকম ভাষা প্রয়োগ করলে আমি লজ্জিত হতাম এবং আমি বলতাম এটা ঠিক হয়নি। পারলে ওনারা সেটা বলুক। ওনাদের কোনো নেতার মুখে, কোনো বিশ্লেষকের মুখে, কোনো পেশাজীবীর মুখে আজকে পর্যন্ত আমি শুনলাম না যে হ্যাঁ ওনার এই ভাষা প্রয়োগটা রাজনীতি সুলভ হয়নি। পরিবর্তিত যে রাজনীতি আমরা চাই, বিএনপির যারা খারাপ করেছে খারাপ বলছি, তো এখনও খারাপ বলছি, এবং তাদের মধ্যে অনেকে নমিনেশন পায় না, সে নমিনেশন না পাওয়ার পেছনেও ওই ভূমিকা একটা কন্ট্রিবিউট করেছে বলে ধারণা করি আমরা। দেখি আজকের এই অনুষ্ঠানে ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির সরিটরি কিছু বলেন কিনা, আসবো তার কাছে। সারা তুষার, জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার সম্ভাবনা দেখা যাচ্ছে না। নিজেরা বসে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত দিতে সরকারের তরফ থেকে যে আহ্বান জানানো হয়েছিল সেটারও কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এই বিষয়ে আলোচনার জন্য জামায়াতে ইসলামের উদ্যোগ সফল হয়নি। 6 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, জাতীয় নাগরিক পার্টি, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ 9 দলের যে উদ্যোগ সেটিও এগোয়নি। সমঝোতার জন্য সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময়সীমা আগামীকালই শেষ হচ্ছে। ফলে শেষমেশ জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সরকারকেই নিতে হবে বা দিতে হবে। রাজনৈতিক সূত্রগুলো বলছে কার্যত বিএনপির অনাগ্রহে দলগুলোর মধ্যে আলোচনার উদ্যোগ এগোয়নি এবং বিএনপি এই মুহূর্তে কোনো রাজনৈতিক পক্ষের উদ্যোগে আলোচনায় বসতে খুব একটা ইচ্ছুক নয়। তবে সরকার উদ্যোগ নিলে তারা আলোচনায় বসবে। বৃহস্পতিবার বিএনপি স্থায়ী কমিটির সভায় এরকম ধরনের সিদ্ধান্ত হয়েছে। এখনো পর্যন্ত এই হচ্ছে সিচুয়েশন। এই সিচুয়েশনে সরকার রাজনৈতিক দলগুলোকে যে সময় দিয়েছিল এবং ফল আসলো না, এখন যদি সরকার একটা সিদ্ধান্ত দিয়ে দেয়, আবার মিটিং হলে আবারও ধরেন কোনো সিদ্ধান্ত আসলো না, রাজনৈতিক দলগুলো মানবে? এনসিপি মানবে? প্রথমত এই পুরো সংকটটার জন্য 90% দায় এই সরকারের এবং কমিশনের। কারণ সরকার একটা সাপলুডু খেলা শুরু করেছে। আমরা সবার নানা ধরনের দ্বিমত আছে, সেগুলোকে এক ধরনের মোটামুটি কাটছাট করে আমরা একটা জায়গায় করতে করতে 96-তে গেছি, ওখানে সাপের মুখে নিয়ে আবার সরকার 3-এ নামিয়ে আনতে চাইছে। এটা তো আপনি করতে পারেন না। এই যে 7 দিনের একটা অদ্ভুত কাণ্ড সরকার করলো, মানে আপনারা বসেন, আপনার কাছে গোল দেওয়ার জন্য বল রেডি, আপনি গোল দেবেন, আপনি দলগুলোকে বলতেছেন যে তোমরা ফাউল করো। এই হচ্ছে সরকারের পরিস্থিতি। কেন এই কথাটা বলছি? এই যে দেখেন জামায়াত ইসলামের যে ল্যাঙ্গুয়েজ, এটার কথা ভাইয়া তখন বলতেছিলেন, এইটা তো আছেই, একটা টেনশন তৈরি করছে যে তারা একদিকে আলোচনার জন্য ফোন কল দেয়, আরেকবার এই যে আপনি বললেন যে জামায়াত ইসলাম উদ্যোগ নিয়েছে, জামায়াত ইসলাম তো উদ্যোগ নেওয়ার কেউ না, বা এই 9 দল যে বলছে তারাও তো উদ্যোগ নেওয়ার কেউ না, উদ্যোগ নেওয়ার কথা সরকারের। কিন্তু এই জামায়াত ইসলাম যখন আপনার 11 তারিখ সম্ভবত তাদের একটা প্রোগ্রাম আছে, এটা আবার দেখেন বিএনপির দিক থেকে প্রতিক্রিয়া কি? বিএনপি বলছে এখন যদি আমরাও রাস্তায় নামি তাহলে তো একটা মুখোমুখি সংঘর্ষ হবে। তাহলে এই যে আপনার শিরোনামের মধ্যে আছে টানাটানি, সরকারের টানাটানির মধ্যে পড়েছে। তো এই পরিস্থিতি তো সরকার তৈরি করেছে। আপনি কমিশন 2টো প্রস্তাব দিয়েছে সরকারের কাছে, কাণ্ডজ্ঞান কি বলে? 2টো প্রস্তাব আপনার কাছে আছে, আপনি ওই 2টো প্রস্তাব যাচাই বাছাই করে 2টা থেকে কম্পাইল করে একটা জায়গায় আসবেন এবং বলবেন যে এই যে ভাই আমি এটা বানাইছি। সরকার বলবে দলগুলোকে আমি এই আদেশটা বা এই প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে চাচ্ছি, আপনাদের লাস্ট কোনো কথা থাকলে বলেন। তখন দলগুলো বলবে এই জায়গাটা এই করতে হবে, ওই জায়গাটা ওই করতে হবে। সরকার কি আপনি দেখতে পেলেন এরকম কিছু করলো? সরকারের কাছে কমিশন প্রস্তাব দিয়েছে, দেওয়ার পরে সরকার আবার বলতেছে আপনারা বসেন। কে উদ্যোগ নেবে? এবং আপনি উদ্যোগ নিলে আমি যাব না, খুব স্বাভাবিক। উনি উদ্যোগ নিলে আমি যেতে চাইবো না, বা আমি উদ্যোগ নিলে আপনারা আসতে চাইবেন না। মাঝখানে সরকারের কাজটা কিন্তু রেফারি করা, এবং সরকার এটা বুঝতেই পারে না এটা এই জটিলতাটা কোথায়। সরকারের কাজ রেফারিগিরি করা। রেফারি মানে আপনি নিরপেক্ষ থাকবেন কিন্তু নিষ্ক্রিয় থাকবেন না। নিষ্ক্রিয় থাকা নিরপেক্ষ থাকা কিন্তু দুই জিনিস। ফলে আমার কাছে ক্রমশ এটা মনে হচ্ছে যে এই সরকারের ওই সিরিয়াসনেসই নাই এবং এই উপদেষ্টাদের ক্যাপাসিটিও নাই। এই এত গুরুত্বপূর্ণ, যেটা এতক্ষণ ভাই বললেন যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো লম্বা সময় ধরে আলাপ আলোচনা করেও কোথাও যেতে পারেনি, সংঘাত অনিবার্য হয়ে উঠেছে। কিন্তু এই সরকারের ভেতরে যারা আছে তাদের এই ক্যাপাসিটি নাই যে কিভাবে সবাইকে এক জায়গায় আনবে। ঐক্যমত্য কমিশনের নামে আমরা অনেক আলাপ আলোচনা করলাম, সেটা একটা পর্যায়ে গেল, এখন আবার সরকার এটা ঠেলে দিচ্ছে। আপনি সামনে হচ্ছে তফসিল ঘোষণার সময় ঘনিয়ে আসছে, এখনও এটা আমরা সেটেল করতে পারি নাই, যেটা কিন্তু অলরেডি সেটেলড। আপনি দেখবেন 2টা সুপারিশ যদি ভালো করে যাচাই বাছাই করেন, টেকনিক্যালিটিস নিয়ে কিছু আমাদের সবার মধ্যে কিছু অবজারভেশন আছে, কিন্তু এই কেউ অস্বীকার করতে পারবে না কোনো দল। যদিও বাইরে এখন বিএনপির বক্তব্য খুবই উদ্বেগজনক। বিএনপি বিশেষত আমির খসরু মাহমুদ সাহেব যে কথাগুলো বলছেন, উনি তো পারলে এটা বলে দেন যে সালাউদ্দিন সাহেব বিএনপিকে প্রতিনিধিত্ব করেন না, পারলে এটা বলে দেন। উনি কিন্তু বলছেন যেটা আমরা উদারতা দেখিয়েছি, এটা তো এক ধরনের কি বলবো, এটা খুব অডাসিটি কিন্তু, যে আমরা বিএনপি উদারতা দেখিয়েছি কমিশনের ভেতরে। কিন্তু এই কথাটা তো আপনি বলতে পারেন না, বলার কোনো ইয়ে নেই। সমস্ত দল একমত হয়েছে, আপনার কিছু বক্তব্য আছে, অন্য দলের আছে, অন্য দলের আছে, এই সবগুলো মিলে কিন্তু আপনি যদি সুপারিশটা ভালো করে যাচাই বাছাই করেন, এখানে প্রায় কোনো দলেরই 100% কোনো কথা নেওয়া হয় নাই, কিন্তু সব দলেরই, বিশেষত এই 3 দল
এই 3 দলেরই সব কথারই রিপ্রেজেন্টেশন এখানে আছে। এখানে আদেশের কথা আছে, এখানে গণভোটের কথা আছে, এবং এখানে আগামী সংসদকে দ্বৈত ক্ষমতা দেওয়ার কথা আছে। সিম্পল আলোচনাটা শুধু নোট অফ ডিসেন্ট এবং হচ্ছে আপনার বাধ্যতামূলক কিভাবে করা যাবে গণভোটকে, যেটা সালাউদ্দিন ভাই কিন্তু বলে এসেছেন কমিশনে, সবার পুরো জাতিকে সাক্ষী রেখে উনি বলেছেন যে গণভোটের রায় চূড়ান্ত। তাকে যখন আপনারা প্রশ্ন করেছেন সাংবাদিকরা যে গণভোট যদি পরে সংসদ না মানে, বলছে এটা তো প্রশ্নই আসে না, কারণ গণভোট মানেই হচ্ছে এটা চূড়ান্ত। কিন্তু এখন দেখেন বিএনপির তরফ থেকে কি বলা হচ্ছে, কিসের গণভোট, গণভোটের কোনো বিধান নাই। গণভোটের বিধান নাই দেখেই সালাউদ্দিন আহমেদি, আমি বারবার ওনার রেফারেন্সটা কেন দিই, কারণ আমরা বললে এটা খুব গ্রহণযোগ্য হয় না, তো উনি বললে তো যেহেতু উনি সিজন পলিটিশিয়ান, উনি বললে সেটাই চূড়ান্ত কথা হয়। উনি বলেছেন যে আপনার সংবিধানে কিছু বিশেষ বিশেষ ক্ষেত্রে গণভোটের বিধান আছে, কিন্তু আপনার জাতির সামনে গণভোট হবে না সেটা বলছে না তারা। একই দিন না আপনি দেখেন বলছে যে গণভোটের কোনো বিধান নাই, নির্বাচনের দিন করেন আর আগে করেন, এটা কোনো মিনিংলেস, এগুলো বলতেছেন আমির খসরু মাহমুদ বলতেছেন, এবং এটা ইকো করা হচ্ছে আরেকটু মহানগর পর্যায় থেকে। তো উনি কিন্তু বলেছেন যে গণভোট জাতীয় প্রশ্নে যে কোনো সময় করার সুযোগ আছে, এটা আপনার সংবিধানে থাকুক বা না থাকুক। সংবিধানে তো সব লেখা থাকে না, আপনি তো আর প্রেডিক্ট করতে পারেন না যে আগামী 5 বছর পরে আপনার জাতির সামনে কী ধরনের পরিস্থিতি আসবে। ফলে সেই ধরনের পরিস্থিতিতে যদি সরকার, শুধু দল বা শুধু প্রশাসন মিলে সিদ্ধান্ত নিতে না পারেন, তখন আপনার জনগণকে ডাকতে হবে, এটাই গণভোট। তো এই গণভোটের মানে বিএনপি যদি গণভোট না বুঝে, বিএনপির ইতিহাসে 2বার গণভোট জড়িত আছে, একবার জিয়াউর রহমান সাহেবের সময়, আরেকবার বেগম খালেদা জিয়ার সময়, এখন বিএনপি এর বিরোধিতা করছে। ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির, কবি ও চিন্তক ফরহাদ মজহার একটা কথা বলেছেন একটা সেমিনারে, যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন কর্পোরেশনের বিভিন্ন স্বার্থকে রক্ষা করে, তাই তাদের মধ্যে মতৈক্য হবে না। জামায়াত আসলে কোন কর্পোরেশনের স্বার্থকে রক্ষা করে? রাজনৈতিক দলগুলো কি আসলে একসাথে হতে পারবে, মানে যদি প্রধান উপদেষ্টা ডাকেন বা সরকারের তরফ থেকে ডাকা হয়? আপনারা যে ফোন করেছিলেন সেটা তো খুব একটা কাজ হলো না। দেখেন, আমার ভাই প্রথমে একটা কথা বলছেন, আমি একটু বলতে চাই, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান এই ধরনের কোনো কথা বলেননি। আর নায়েবে আমির সাহেব যেটা বলছেন সেটা যদি আমার ভাইকে আঘাত করে থাকে, আমি তো আমি বলতে পারি, মাপ চাইতে পারি, আমি ওনাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে বলতে পারি, এতটুকুই আমি বলতে পারি। কিন্তু কথাটা যদি যুক্ত করেন, আপনি বললেন আপনার ভাই যদি কষ্ট পেয়ে থাকে, আপনারা ক্ষমা চাইলে সবসময় একটা যদি যুক্ত করে ক্ষমা চান। প্লিজ বলেন, প্লিজ বলেন। শোনেন, বোন বলি, যদি বলি কি কারণে, শোনেন, দুইটা জিনিসকে দুই রকম ভাবে কি করা যায়, মিনিং করা যায়। যেমন ছোটবেলায় কনডেন্স মিল্ক, আমি জানি না আপনারা খেয়েছেন, কনডেন্স মিল্ক খাওয়ার জন্য আমি খুব বাসায় মেয়ের খেয়েছিলাম, কারণ কনডেন্স মিল্ক খাইতে গেলে ওর মধ্যে আঙ্গুল ঢুকে দিয়ে বাঁকা করে খাইতে হতো। মা সবসময় বলতো চামচ থাকতে এই কাজ করতে হবে, কারণ আমাদের কাজ ছিল চট করে আঙ্গুলটা ঢুকাই দিব, দিয়ে তুলে নিয়ে মুখে নিয়ে দৌড়। কেন? সকালে তো খাইতাম আর চায়ে খাইতাম, অন্য সময় তো খেতে দিতেও না। তো হয়তো উনি এই মিনিংটা করে বলছেন, দেখেন আমাদের আঙ্গুলটা বাঁকা করে ঘি খাইতে বলেন না, তার মানে বলতে চেয়েছেন রূপক অর্থে আন্দোলনে আমাদের আসতে বাধ্য করেন না। কারণটা কি দেখেন, আপনি যদি সনদের ভিত্তিতে গণভোট না দেন এবং গণভোটের ভিত্তিতে ইলেকশন না দেন, আপনি যদি বারবার, এই যে একটু আগে আমার ভাই বললেন, ঠিক বললেন, আজকে মহাসচিবও বলছেন সংবিধানে গণভোটের কোনো ব্যবস্থা নেই, তাহলে সংবিধানে আছে আগামী 5 বছর পরে ইলেকশন, আপনি 29 পর্যন্ত অপেক্ষা করেন। বিএনপির মহাসচিব যদি বলেন যে এই সংবিধান অনুযায়ী ইলেকশন করতে হবে, তাহলে 29 সালের আগে উনি ইলেকশন চাইতেই পারেন না, কারণ তত্ত্বাবধায়ক ব্যবস্থা নাই, এবং এই ব্যবস্থা যেহেতু নাই, যেহেতু এটা ইন্টারিম গভর্নমেন্ট, উনি এটা চাইতেই পারেন না। আর দ্বিতীয় কথাটা যেটা বললেন, আপনি কেন বলছেন যে সংবিধান অনুযায়ী 5 বছর পরে ইলেকশন? এটা কি ইলেক্টেড গভর্নমেন্ট? কারণ আমরা বলতেছি বারবার, এই সরকার ইন্টারিম গভর্নমেন্ট, কনস্টিটিউশনের সরকার না, এই কনস্টিটিউশন নাই, এই কনস্টিটিউশনকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে 36শে জুলাই। আমরা নতুন বন্দোবস্তর ভিত্তিতে দ্বিতীয় স্বাধীনতা উপভোগ করতে চাই। বিএনপি বারবার বলতেছে না সংবিধান আছে, যে সংবিধান থেকে থাকে, সংবিধানের কোন বিধানের আন্ডারে আপনি ফেব্রুয়ারি মাসে ইলেকশন চান? আপনাকে 5 বছর ওয়েট করতে হবে, কারণ সংবিধান আছে, 5 বছর পর পর ভোট হবে। তাহলে আপনি একদিকে বলবেন সংবিধান মানি, আবার বলবেন না ভাই ওটা মানলে তো আমার ভোট হচ্ছে না তাড়াতাড়ি। আপনি কেন বারবার বলতেছেন গণভোটকে অস্বীকার করতেছেন কেন? আজকে আমির খসরু সাহেব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না, মহাসচিব বলতেছে গণভোট নাকি জনগণ বোঝে না। আপনি দুটা গণভোট করলেন, আপনি এখন বলতেছেন ঠিক আপনার এই চরিত্রটা কিরকম হয়ে যাচ্ছে। 96 সালে 12 ফেব্রুয়ারি আপনি যখন ইলেকশন একতরফা করে ফেলে দিলেন, আমরা আঙ্গুল বাঁকা করলাম বলেই তত্ত্বাবধায়ক আদায় হলো। আজকেও আঙ্গুল বাঁকা না করলে আমরা বুঝতে পারতেছি এই সরকারের প্রসব বেদনা উঠবে না,
এই সরকার সব কিছু কি করতেছেন, সময় ক্ষেপণ করতেছেন। কেন? যাতে এই ইলেকশন মানুষের ভাগ্যের পরিবর্তন, শাসনতন্ত্রের পরিবর্তন বাধাগ্রস্ত হয়। কার জন্য এই সরকারকে বসাইছে? তো এই দেশের জনগণ। তা আমরা কেন বলতেছি আঙ্গুল পাকা করা? এটাকে অন্যভাবে মিনিং করার কোনো সুযোগ নাই। সেই জন্য বলছি, যদি উনি তারপরও মনে করেন যে না, উনি হয়তো স্পুন দিয়ে খেয়ে অভ্যস্ত, আঙ্গুলটা খারাপ লাগতেছে, সেই জন্য বলছি উনি মনে কষ্ট পেয়ে থাকলে আমি ওনার তরফ থেকে মাপ চেয়ে নিচ্ছি। আপনার কথাতে বলি, কর্পোরেটের স্বার্থ না, স্বার্থ হচ্ছে জনগণের। আমরা আন্দোলন কেন ডাকতেছি সেটা হচ্ছে, জুলাই সনদ ছাড়া কোনো ইলেকশন হতে পারে না। আগে জুলাই সনদের ভিত্তিতে গণভোট হবে, গণভোটের ভিত্তিতে ইলেকশন হতে হবে, এটা পরিষ্কার। কারণ কনস্টিটিউশন নেই, কনস্টিটিউশনের মধ্যে অন্তর্বর্তী সরকার নাই, কনস্টিটিউশনের মধ্যে আপনার গণভোটের বিধান নাই, কনস্টিটিউশনের মধ্যে আগামী ইলেকশন কিভাবে করবেন তারও বিধান নাই। সো আপনি যে অলিখিত সংবিধানের মধ্যে আসছেন সেটাকে স্বীকার করেন, করে গণভোটের কাছে যান। আর উদারতা দেখানা কখনো আপনি বৃহৎ দল, আপনি যদি ভাবেন যে আমি ক্ষমতায় চলে যাবো সেই জন্য কারোর সাথে বসবো না। একজন তো ডাক দিচ্ছে, ছোট ভাই যদি বড় ভাইকে ডাক দেয় তো বড় ভাই বলতে পারে, তুই এত বড় বেয়াদব ছোট ভাই, তুই আমাকে ডাক দিলি। আরে ভাই, আপনি উল্টা বলেন, ঠিক আছে তোমার ডাক দেওয়ার দরকার না, বলো কোথায় বসবো, আমি তোমাকে ডাক দিচ্ছি। কোথায়? বিএনপি তো কাউকে ডাক দিচ্ছে না। জি জি। তো আপনি একদিকে বলতেন জামাতের ডাক দেওয়ার অধিকার নেই। আচ্ছা ঠিক আছে, তোমার অধিকার আছে, তুমি ডাক দাও, তুমি ডাক দাও। তুমি কোন কর্পোরেট মানে যদি ইন্ডিয়া হয়ে যায়, সেটা তো আমরা বিএনপির কাছে ইনশাল্লাহ সেটা আশা করবো না, এবং বিএনপি এটা করবেও না ইনশাল্লাহ। জি, শাহরিয়ার কবির, নতুন একটা ডেফিনেশন পেলাম, বিএনপি জামাতের সম্পর্ক ছোট ভাই বড় ভাইয়ের মতো। আরো নানান সমীকরণ আছে আপনাদের সম্পর্কে। বিরতিতে গিয়ে, যদিও রাজনীতিতে বিরতি বলে কিছু নেই, ফিরে বলছি হিসাবটা কি। দর্শক দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির আছেন। শাহরিয়ার কবির, 13 নভেম্বর শেখ হাসিনার মামলার রায়ের তারিখ নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। 13 নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচির কথা বলছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বলছে কোনো চাপ বা অনিরাপত্তা বোধ করছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হতে দেয়া হবে না। 13 নভেম্বর কি কি হতে পারে? দেখেন, আওয়ামী লীগ এখন আর কোনো আলোচনার ইস্যু না। আমাদের একটা ইলেকশন যেতে চাচ্ছি, আমরা জুলাই সনদ বাস্তবায়ন চাচ্ছি। এই যে দেশের একটা সংস্কার, এটা যাতে বাধাগ্রস্ত হয়, সেই জন্যেই কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং আওয়ামী লীগ তার সর্বোচ্চ চেষ্টা করবে। কারণ তাদের হাতে এখনও সেই টাকাটা আছে, এবং এই টাকাটা যতক্ষণ আছে তারা এই দেশে অস্থিতিশীল করার সর্বোচ্চ চেষ্টা করবেন। এবং তারা আপনারা কিছু নমুনাও অলরেডি দেখতে পাইছেন। একজন বিদেশ থেকে বরং চলে আসছে, সেই এয়ারপোর্টে ধরা পড়ছে। সো ষড়যন্ত্র এখানে বন্ধ আছে, তার বিচার নিয়ে তা না। যদি উনি এতই দেশকে ভালোবাসতেন, উনি সে বিচারের সম্মুখীন হতেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো দেশের বাইরে যাননি, উনি তো বিচারের সম্মুখীন হয়েছেন। সেই বিচারটার মুখ মানে কি দেখেন, তাকে 2 বছর 3 বছর সাজা দিল, সেটা হাইকোর্ট আরও বাড়িয়ে দিল। সো তার প্রতি যে প্রহসনের বিচার হয়েছে, সে জেনে শুনেও সে প্রহসনের বিচার সম্মুখীন হয়েছেন। আর আওয়ামী লীগ যারা করে তাদের লজ্জা হওয়া উচিত। তারা এমন নেতৃত্ব মেনে নিয়েছিলেন যে দেশকে ভালোবাসা দূরের কথা, আইনের প্রতি কোনোদিন শ্রদ্ধাশীল থাকেননি, এবং তাদের কথা চিন্তা করেও তিনি কোনোদিন বিচারের সম্মুখীন হননি। সো আমার কাছে মনে হয় না যে দেশে তার বিচার নিয়ে কোনো কিছু হবে। কারণ এখানে একটা মানে ফেয়ার, এখন পর্যন্ত কোনো স্কাইপি কেলেঙ্কারি বের হয়নি যে আমরা একটা রায় চাই, ওনার একটা তাড়াতাড়ি রায় দিতে হবে, ওনাকে একটা মৃত্যুদণ্ড দিতে হবে, এরকম কোনো কিছু পাওয়া যায়নি সো ফার রিলেটস টু দ্য এই ট্রাইব্যুনাল নিয়ে। সো দেশকে অস্থিতিশীল করার জন্য আমরা সবাই বলতেছি, ইন্ডিয়া এবং আওয়ামী লীগ এই বড় প্লেয়ার, তাদের হাতে প্রচুর টাকা আছে, তারা সেটা চেষ্টা করবে। এটাকে এখন 13 তারিখকে কোনো ইস্যু করে 13 তারিখে তার জাজমেন্ট দিবে না, ওই দিন দিবে কোন দিন জাজমেন্টটা দেওয়া হবে। সো দে মে ট্রাই, কিন্তু তাদের এই ট্রাইটা আমার মনে হয় না তারা রাস্তায় নামলে জনগণ তাদের জবাবটা জনগণ দিয়ে দিবে, যেভাবে 36শে জুলাই দিয়ে দিয়েছে। আচ্ছা, আপনি বলছেন যে ষড়যন্ত্র হচ্ছে, নির্বাচনটা যেন না হয় দেশের বাইরে থেকে বা যারা ক্ষমতাচ্যুত হয়েছে তাদের কাছ থেকে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের দাবি কোনো রাজনৈতিক দলের চাপের মুখে উপেক্ষা করলে জাতীয় নির্বাচন সংকটের মুখে পড়তে পারে। জামায়াতের সেক্রেটারি জেনারেলের বক্তব্য নির্বাচন নিয়ে অনিশ্চয়তার ইঙ্গিত কিনা? আপনারা নিজেরাই তো নির্বাচন বানচালের কথা বলছেন।
দেখেন, নির্বাচন বানচাল একটা জিনিস, আর লেজিটিমেসি নিয়ে নির্বাচন করা আরেকটা জিনিস। আপনি একটা জিনিস সংঘাত হবে না। আপনি যদি এখন রাত দিন বলেন গণভোট বুঝি না, আমি খালি একটা ইলেকশন চাই, কনস্টিটিউশনে গণভোট নাই কিন্তু ইলেকশন কনস্টিটিউশনের মধ্যে আছে, এই যে দ্বিচারিতা, এটা করলে তো আপনি সব কিছু রাস্তায় কি একটা সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। জামাতে ইসলাম না, জামাতে ইসলাম বারবার বলছে গণভোট দেন, গণভোটের ভিত্তিতে ইলেকশন দেন। তারা সবার আগে 300 আসনে ক্যান্ডিডেট দিয়েছে। তারা নির্বাচনে যাওয়ার জন্য, দেখেন জুলাই সনদে যে অনেকে বলে এনসিপি সাইন করলো, আপনারা সাইন করলেন কেন? আপনারা তো দেশে, দেখেন আমরা যদি সাইন না করতাম প্রথম কথাটাই আসতো আমরা ইলেকশন ডিলে চাচ্ছি। আমরা সাইন করছি, জুলাই বাস্তবায়নের নীতিটাকে মেনে নিছি, আমরা সব মেনে নিয়ে এটা আমাদের দুর্বলতা ভাবা হচ্ছে। আসলে এটা দুর্বলতা না, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে গেলে গণভোট করতে হবে আগে, আর গণভোটের ভিত্তিতে ইলেকশন দিতে হবে। এই বিষয়ে কোনো রকম আপোষ নাই, এবং যারা এই বিষয়ে আপোষ করার চেষ্টা করবে তারা ঠিক ওই ভাগ বড়টার রাজনীতি, এই একটু আগে যে আমার ভাই প্রথমেই বলছিলেন যে নেতৃত্ব কেন ইনভেস্ট করে, তারা এমপিটাকে ইনভেস্টমেন্ট দেখে। তারা বাংলাদেশে একটা ইনসাফ রাষ্ট্র কায়েম করতে গেলে নেতৃত্ব তৈরি করতে ইনভেস্ট করতে হয় না। ভাসানীরা ইনভেস্ট করে, সুভাষ বসুরা ইনভেস্ট করে নেতৃত্বে আসেনি। সো এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসতে গেলে গণভোট লাগবে। আর বাংলাদেশ জামাত ইসলাম এখন আমি পরিষ্কার করে রাখবো, গণভোট ছাড়া সামনের ইলেকশন লেজিটিমেট হবে না। সো আপনি ইলেজিটিমেট একটা ইলেকশন কেন করতে চাবেন? ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, বিষয়টা যদি এমন হয় যে বিএনপি উচ্চকক্ষে পিআর মেনে নিলে জামায়াত গণভোট নিয়ে অনড় অবস্থান থেকে সরে আসবে, সেক্ষেত্রে বিএনপির আসলে উচ্চকক্ষে পিআর মানতে সমস্যা কোথায়? উচ্চকক্ষে পিআরে বিএনপির ভয় আসলে কোথায়, নাকি বিএনপিও হাতে কিছু রাখতে চায়? জামায়াতকে একবারও বলেছে যে আমরা উচ্চকক্ষে বিএনপি পিআর মেনে নিলে নিম্নকক্ষের, এটা কি সরাসরি বলবে? তাহলে কি তাকে আমার রিড করে নিতে হবে? দেখেন, জামায়াতের রাজনীতি হচ্ছে ওই যে গুপ্ত রাজনীতির মতো, এরকম গুপ্ত আকাঙ্ক্ষা যদি ভেতরে থাকে ওইটা পড়বার দায় কারো পড়ে নাই, যে একটা মেনে নিলে ওই গুপ্ত আকাঙ্ক্ষা হচ্ছে ওইটা পড়ে ওইটা চলতে হবে। বরং আমি শাহরিয়ার বেলা একটা কথায় আরও অবাক হয়েছি, যে এটা ভালো একদিক থেকে যে দলের নেতৃত্বকে ভালোবাসা। উনি নায়েবে আমিরকে খুব ভালোবাসেন, যে কারণে তার বাঁকা করে ঘি খাওয়াকে নিজে উন করে নিয়ে ছোটোবেলার সেই কনডেন্স মিল্ক বাঁকা করে, আঙুল বাঁকা করে খাওয়ার ওই পর্যন্ত ছিলেন, ভালো কথা। কিন্তু ছোটোবেলার বাজে অভ্যাসগুলো, বদ অভ্যাসগুলো বড় হলে একটু ত্যাগ করতে হয়। নেতা হলে তো আরও ত্যাগ করতে হয়, অন্যের আদর্শ হতে হলে একদম অ্যাবসলিউটলি ত্যাগ করতে হয়। বরং ওইখান থেকেও আরেক ধাপ এগিয়ে যদি বলেন যে আঙুল বাঁকা করে প্রসব বেদনা উঠান, রূপক অর্থে বলেছেন বুঝলাম, কিন্তু এই শব্দটাও কানে লেগেছে। আপনারা আঙুল বাঁকা করে অসময়ে প্রসব বেদনা উঠাতে যেন না, তাতে জাতির ক্ষতি হবে, মায়ের ক্ষতি হয়। প্রসব বেদনা ঠিক টাইমে উঠতে দেন, আর না হলে ওটা ডাক্তারদের হাতে ছেড়ে দেন। এই যেই ল্যাঙ্গুয়েজ, এই যে অ্যাটিচিউড, যে আপনি আঙুল বাঁকা করে প্রসব বেদনা উঠাবেন, বাংলাদেশে জামায়াত কবে কি এমন ক্ষমতা রেখেছে যে আঙুল বাঁকা করে করেছে? 95-96 সালে তারা আওয়ামী লীগের সঙ্গে মিলে আওয়ামী লীগকে স্ট্রেংথেন করেছে। শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে করতো, আওয়ামী লীগ আসতে পারতো না বাংলাদেশের নেতৃত্বে। 1995-96 সালে আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে তারা ওই আন্দোলন করে নির্বাচনে গিয়ে 4টা আসন পেয়েছে, যেখানে 91 সনে 18টা আসন পেয়েছিল। সেই জামাত 96 সালে আওয়ামী লীগের সঙ্গে যাওয়ার কারণে 4 আসনে তুষ্ট থাকতে হয়েছে। এবং কি করেছে? আওয়ামী লীগের সঙ্গে মিল দিয়েছে, মনে করেছে আওয়ামী লীগ ওনাদের খাওয়ায় পড়াইয়া দিবে। আওয়ামী লীগ কী করেছে? কিক আউট করে দিয়েছে 4 আসন দিয়ে। আর 21 বছর পর তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগ নতুন করে সারভাইভ করেছে। আজকে বাংলাদেশে ওই 96 থেকে 2001 এবং 2008 থেকে এই 24 পর্যন্ত আওয়ামী লীগ যত অনাচার করেছে, পরোক্ষভাবে তার প্রত্যেকটার দায়ে জামায়াত ইসলামের। আওয়ামী লীগ টিকতো না বাংলাদেশে জামায়াত যদি তাদের সঙ্গে হাত না মিলাতো। 1986 সালে এরশাদ যখন নির্বাচন করে, সেই নির্বাচন সবাই বয়কটের ঘোষণা দেয়। শেখ হাসিনা লালদিঘির ময়দানে গিয়ে বলে আসে যে যারা যাবে জাতীয় বেঈমান হবে। জামায়াত ইসলাম প্রথমবারের মতো জাতীয় সংসদে এরশাদকে বৈধতা দিতে আওয়ামী লীগের সঙ্গে দেয়। আওয়ামী লীগের সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তাদের, আওয়ামী লীগের সঙ্গে গিভ অ্যান্ড টেকের সম্পর্ক বিএনপি না। এবং এখন মাঠে ঘাটে আওয়ামী লীগকে প্রশ্রয় দিচ্ছে, তারা গিয়ে বলছে যে তোমাদের নামে যত মামলা হয়েছে আমরা দেইনি, বিএনপি দিয়েছে, আমরা ক্ষমতা আসলে তোমরা নিরাপদে থাকবা। ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, সবাই কি এরকম করে ভাবে? যেমন SM শাহরিয়ার কবির বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্ক বললেন, এতদিন আওয়ামী লীগের সাথে বিএনপির ভোটযুদ্ধ হলেও এবার হবে ছায়ার সাথে। যেই ছায়া বিএনপির কারণে বড় হয়েছে তারাই এখন রক্তচক্ষু দেখায়। ইকবাল হাসান মাহমুদ টুকু কথাগুলো বলেছেন। জামায়াতকে তিনি বিএনপির ছায়া বলছেন, তাহলে আওয়ামী লীগ যে বিএনপি জামাত একসাথে বলতো, কিন্তু বিএনপি ইনিয়ে বিনিয়ে আপনিও এখন বলছেন যে
আসলে জামাত বিএনপির সাথে একসাথে ছিল না, ছিল আওয়ামী লীগের সাথে। তো আওয়ামী লীগের কথাই তো সত্য। আমি বলছি যেটা শুরুতে বলেছি, বাংলাদেশের কিছু রাজনৈতিক বাজে কৌশলের কারণে এই জামায়াত টিকে আছে। স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করে, গণহত্যার সঙ্গে জড়িত থেকে দেশের অভ্যুদয় জন্মের বিরোধিতা করে একটা দল, তারা এই দেশে আবার রাজনীতি করার সুযোগ পেয়েছে জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের যে ধারা প্রবর্তন করে সেই সুযোগ নিয়ে। তারপর সেই দলটা কোনোভাবে রাজনীতি করছিল, তাকে এই আওয়ামী লীগ এবং বিএনপি বড় দুইটা শক্তি শুধু এই রাজনৈতিক কৌশলের কারণে এইদিক ওদিক করেছে, আর তারাও এর কোলে একবার ওর কোলে একবার করেছে। এইভাবে করে এই দায় একা জামাতের না, তো এই দায় এই আওয়ামী লীগ এবং বিএনপিরও, সেটা তো আমি অস্বীকার করছি না। বাংলাদেশে আজকে জামাতের যে উল্লম্ফন, আপনি 95-96 সনের জাতীয় সংসদের এই প্রসিডিংসগুলো বের করে দেখেন, কার্যপ্রণালী দেখেন, জামাত কতবার বিএনপিকে গালি দিয়েছে, আর জামাত ওয়াকআউট রিজাইন করার পরে আওয়ামী লীগের সঙ্গে সংসদ থেকে বিএনপি নেতারা কতবার তাদের রাজাকার এবং যুদ্ধ অপরাধী বলেছে। ঠিক আজকে আবার বিএনপি তাদের রাজাকার বলছে, ওরা বিএনপিকে চাঁদাবাজ বলছে, দুর্নীতিবাজ বলছে। যখন কৌশলগত ঐক্য হয়, উভয়ের স্বার্থ মিলে যায়, তখন এক। এর অংশীদার তো জামায়াত ইসলামও। আজকে সেই জামাতের নেতা বলছেন, আমি শুরুতে বলেছি যে একজন নেতাকে ইনভেস্ট করতে হয়। ইনভেস্ট ডাজন্ট মিন অলওয়েজ ইনভেস্টমেন্ট অফ মানি, ইনভেস্টমেন্ট অফ টাইম, ইনভেস্টমেন্ট অফ হিজ মেরিট, এভরিথিং, ডেডিকেশন, সব ইনভেস্ট করতে হয় তাকে একজন নেতৃত্ব তৈরি করতে হইলে। আর জামায়াত কি টাকা ইনভেস্ট করে না? ঢাকা ইউনিভার্সিটিতে নির্বাচনে শিবির কি পরিমাণ টাকা খরচ করেছে? ওয়েলফেয়ার পলিটিক্সের নামে তারা হলে হলে যে এসি দিচ্ছে, টাকা খরচ করছে না? এলাকায় এলাকায় যে বিভিন্ন জায়গায় টাকা খরচ করছে দল থেকে, করছে না তারা? টাকা ছাড়া রাজনীতি করছে। টাকা ছাড়া মনে হয় বাংলাদেশের রাজনীতি করা একটু কঠিনই আছে। একটা কথা বলেছি, সেটা নিয়ে 3 বার রিপিট করে আমাকে কথা শোনাতে হবে। সারওয়ার তুষার জুলাই সনদের আদেশ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি, মানে আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই জাতীয় সনদে নোট অফ ডিসেন্ট বলে কিছু থাকবে না। নোট অফ ডিসেন্ট না থাকলে আসলে বিএনপি কোন যুক্তিতে এটা মানবে? নোট অফ ডিসেন্ট সহ যেই সনদ স্বাক্ষর করেছে, এখন সেটা বাদ দিয়ে কেন সনদ মেনে নেবে? না, নোট অফ ডিসেন্ট বিএনপি মানলো কিনা, জামাত মানলো কিনা, এনসিপি মানলো কিনা, এটা তো বিষয় না। আপনি গণভোটে যাচ্ছেন কেন? গণভোটে যাচ্ছেন কারণ মানুষকে আপনি ফয়সালা করতে দিচ্ছেন, আমাদের মধ্যে ভিন্নমত আছে। এবং নোট অফ ডিসেন্টের সারা পৃথিবীব্যাপী অর্থ একটাই, যে আমার ভাই দ্বিমত আছে, একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়া হচ্ছে, আমার দ্বিমত আছে কিন্তু আপনার আগান। আপনি দেখবেন যে ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এনসিসির একটা প্রস্তাব এসেছিল, এটা কি এখন আলোচনায় আছে? নাই। কেন? কারণ এটা আলোচনাতেই নাই। কিন্তু নোট অফ ডিসেন্ট হচ্ছে ওইটা যেখানে বেশিরভাগ দল একমত হয়েছে। বেশিরভাগ মানে যেমন আপার হাউসে পিয়ার, এটার ক্ষেত্রে 95% দল একমত, ইনক্লুডিং বিএনপির লম্বা সময়ের মিত্ররা। তো বিএনপির মিত্ররা কিন্তু বিএনপিকে এটা কনভিন্স করতে পারছে না এবং বিএনপি একমত হচ্ছে না। এখন যদি বাংলাদেশের মানুষ আপার হাউসে পিয়ার চায়, যদি গণভোটে তারা এটার পক্ষে বলে, তাহলে বিএনপির কথা শোনা হবে? বিএনপি কি বাংলাদেশের মানুষের উপরে, বা যে কোনো মানে জেনারেলি যে কোনো রাজনৈতিক দলকে জনগণের উপরে? জনগণ একটা রায় দিয়ে দেওয়ার পরে সেটা তো কেউ এটা অল্টার করতে পারার কোনো সুযোগ নাই। এ কারণেই বলা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট। আর নোট অফ ডিসেন্ট একটা জিনিস খেয়াল রাখবেন, যে নোট অফ ডিসেন্ট আলোচনা হয়েছে আগে, আর বাস্তবায়ন পদ্ধতি আলোচনা হয়েছে পরে। এখন বাস্তবায়ন পদ্ধতিতে যখন গণভোটে সবাই এসে একমত হলো, তখন আপনি নোট অফ ডিসেন্টের ব্যাপারে কী করবেন? যখন আমরা যদি আগেই জানতাম যে গণভোট এইভাবে আমরা বাস্তবায়ন করব, তাহলে কিন্তু নোট অফ ডিসেন্টটা এইভাবে থাকতে পারতো না। মানে নোট অফ ডিসেন্টটা তো আমার এটার সাথে একমত আছি, আমি এটার সাথে দ্বিমত আছি, আর পরবর্তীতে আমি হচ্ছে বাস্তবায়ন করতে যাচ্ছি গণভোটে। তো গণভোটে আপনি যদি একটা জিনিসকে পাঠান, সেটাতে নোট অফ ডিসেন্টের কী দ্বিমত থাকে? যেমন ধরেন জিয়াউর রহমান সাহেবের যে 19 দফা, এখন এটা আপনি পাঠালেন গণভোটে, যে আপনি কি জিয়াউর রহমানের কর্মপরিকল্পনা এগুলোর সাথে একমত? তো জনগণ কি বলবে আমি 12টার সাথে একমত, 7টার সাথে একমত না? এটা বলার কোনো সুযোগ আছে? এটা আমি একমত মানে দি হোল প্যাকেজের সাথে একমত। কোনো কোনো জিনিসের ব্যাপারে দ্বিমত এমনকি জনগণেরও কোনো কোনো অংশে থাকতে পারে, কিন্তু ওভারঅল যে উদ্যোগ, আপনি এটার সাথে একমত হয়েছেন। সংবিধান একটা বিরাট বড় সংবিধানের পরে যখন গণপরিষদে একটা সংবিধান বানানো হয়, সেই সংবিধানকে গণভোটে পাঠানো হয় না? তো জনগণ কি প্রত্যেকটা ধারা উপধারার সাথে একমত দ্বিমত ওইভাবে যাচাই বাছাই করে তারপর দেওয়া হয়, বা এরকম নোট অফ ডিসেন্টকে আলাদা করা হয়? এগুলো অ্যাবসার্ড, এবং এগুলো বিএনপির আমার ধারণা নিজের কানেই অড লাগে যখন বিএনপি এভাবে কথাগুলো বলে, মানে তারা যখন বলেন এবং তারা বুঝতে পারেন যে এগুলো খুবই অযৌক্তিক কথা, কিন্তু এখান থেকে মানে তারা এক ধরনের, যেহেতু তারা সবচেয়ে বড় দল এবং তারা যে ল্যাঙ্গুয়েজে কথা বলেছেন, যেমন মেজর হাফিজ সাহেব বা আমির খসরু দুজনেই কিন্তু স্থায়ী কমিটি মেম্বার, তারা বলছেন যে কিসের গণভোট এবং কমিশন কি বলেছে এটা পাত্তা দেওয়ার কোনো সময় নাই, এটা 1 বছর আলোচনার পরে এই কথাগুলো বলছেন। এগুলো খুব অ্যালার্মিং কথা। এবং সারা তুষার, এই যে গণভোট, উচ্চকক্ষে পিয়ার, নানান ধরনের কথা নিয়ে, সংস্কার, এতদিন ছিল সংস্কারের কথা তো একটার পর একটা ইস্যু তৈরি হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম সাহেব একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তিনি বলেছেন যত সংকট দেখানো হচ্ছে সবই তৈরি করা, দেশের মানুষ এত কিছু বুঝে না, তারা শুধু ভোট দিয়ে শান্তি চায়।
পেঁয়াজের দাম 5 দিনে 40 থেকে 60 টাকা বেড়েছে। আমার মনে আছে আগে অনুষ্ঠানে যে কোনো দ্রব্যের মূল্য খানিকটা বাড়লে আমি এটা নিয়ে আসলে তৎকালীন সরকারের প্রতিনিধিদের প্রশ্ন করতাম, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনার চেষ্টা করতাম। এখন কি তৈরি করা সংকট নিয়ে সকলেই এত ব্যস্ত হয়ে পড়েছে যে নিত্যপণ্যের জরুরি বিষয়গুলো আলোচনার টেবিলে চাপা পড়ে গেছে? মানুষ আসলে শান্তি যে চায়, মানুষ আসলে কিসে শান্তি পাবে সেটা পলিটিশিয়ানরা আসলে খুব বেশি মানে তাদের মাথায় ওগুলো নিয়ে খুব বেশি একটা কাজ করছে না। হ্যাঁ, এই অভিযোগ তো বিএনপিকে সবচেয়ে বেশি এই অভিযোগের জন্য দায়ী হলো বিএনপি। কারণ বিএনপির কাছে মানুষের একমাত্র সমস্যা হচ্ছে ভোট। কিন্তু এই যে রাষ্ট্র কাঠামোর সংস্কার, একটা যেটা আপনি বলেছেন দ্রব্যমূল্য বাড়ছে কিংবা আরও যে সমস্যা, এগুলো আলোচনায় আসতে পারে না, এটা সত্য। কিন্তু ধরেন যেগুলো করলে আমাদের রাষ্ট্রের গুণগত একটা পরিবর্তন হবে, এগুলো কি মানুষ চায় না? এটা যদি আপনি বলতে চান, আবার সেই মানুষের ভোটে আপনি ক্ষমতায় আসতে চান, মানে এটা কি আপনার কাছে মনে হয় না যে এটা কন্ট্রাডিক্টরি? বিএনপির কাছে ইলেকশন ছাড়া এবং তাদের ক্ষমতায় আসা ছাড়া এই মুহূর্তে আর কোনো এজেন্ডা নেই। এটা গত 1 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনি যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, এই যে বলা হচ্ছে মানুষ এগুলো বোঝে না, এগুলো যে বাংলাদেশের মানুষের কাছে কত বড় মস্করা। আজকে আমরা প্রায় 70টা শহীদ ফ্যামিলি আমাদের অফিসে এসেছে, সেখানে আমরা তাদের কথা শুনেছি। আপনি যদি আই উইশ যে বিএনপি মহাসচিব, উনি একজন মানে রেসপেক্টেড পলিটিশিয়ান, তিনি যদি এই শহীদ ফ্যামিলির, এর মধ্যে কারা, শহীদ ইয়ামিনের বাবা ছিলেন, শহীদ ফারহানের বাবা ছিলেন, তারপর শহীদ ইব্রাহিমের বাবা ছিলেন, এই ধরনের যারা মানে আমাদের পরিচিত আর কি, তারা কি বলছেন জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে, এটা তার শোনা উচিত ছিল। তারা প্রত্যেকটা জিনিসের ব্যাপারে কিন্তু আমরা যেভাবে ভাবি যে তারা বোঝে না, পরিবারের অনেকে তো আবার বিএনপিতে যোগও দিয়েছে, সেটা দেবে। হ্যাঁ, তাতে করে এটা প্রমাণিত হয় যে তারা এগুলো চায় না। ফলে যখন উনি এটা বলেন তখন কিন্তু এটা আসলে সবার সাথে এক ধরনের মানে আমি বলবো যে অবজ্ঞা করা হয়। বাংলাদেশের মানুষ ডেফিনেটলি আগের মতো বাংলাদেশ চায় না। তো আগের মতো বাংলাদেশ না চাইলে আপনাকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। এটার সাথে তো নির্বাচন কিংবা ভোটের কোনো সমস্যা নাই, মানে ভোটের কোনো কন্ট্রাডিকশন নাই। বরং আপনি যখন এটাকে বাধা দিবেন, বলবেন যে শুধু ভোট করে দাও, তখনই একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হবে। এটার জন্য তো তখন বিএনপিকেও দায় নিতে হবে। জি, ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত, লন্ডন বৈঠকের পর সরকারের সাথে বিএনপির যে উষ্ণ সম্পর্ক ছিল, সে সম্পর্ক কি আসলে ভাটা পড়েছে? ফখরুল সাহেব বলেছেন যে আজকে দুর্ভাগ্য আমাদের, অন্তর্বর্তী সরকার যাদের আমরা সম্পূর্ণ সমর্থন দিয়েছি, তারা আজকে নিজেরাই একটা অবস্থান তৈরি করেছে যাতে নির্বাচন ব্যাহত হয়। সম্পর্ক কি ব্রেকআপের দিকে, না অলরেডি ব্রেকআপ হয়ে গেছে? ব্রেকআপ না হলেও মানবিমান যে পর্ব যে চলছে এটা তো বুঝাই যায়। সেটা হচ্ছে আপনার সব কিছু ঘুরে ফিরে, আমি স্ট্রেট ফরওয়ার্ড বলতে পছন্দ করি, তাতে কেউ যাই বলেন না বলেন। এটা রাজনীতিতে শেষ কথা বলে কিছু নাই। বাংলাদেশে এই কথাটা যত আপনি খারাপভাবে নেন সেটাই প্রযোজ্য। শেষ কথা বলে কিছু নাই বলেই কখনো লন্ডন বৈঠকে সমঝোতা হবে, আবার দূরত্ব হবে। কখনো এনসিপি সরকারকে একেবারে সব কিছুতে ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবে, কখনো আবার গালি দিবে। কখনো এনসিপি জামায়াতকে ভালো কথা বলবে, আবার প্রতারক বলবে। আবার কখনো জামায়াত বিএনপি খুব সখ্য থাকবে, একসুরে কথা বলবে, আবার জামায়াত বিএনপি একে অপরকে যা তা বলে গালিগালাজ করবে। এইটা বাংলাদেশের রাজনীতির সঙ্গে যুক্ত। এ থেকে উত্তরণ ঘটাতে পারলে ভালো হতো, কিন্তু আনফর্চুনেটলি বাংলাদেশের কোনো রাজনৈতিক শক্তিকেই এর বাইরে আমরা দেখছি না। এবং সরকারে যারা আসে তারাও একরকম চালাকির আশ্রয় নেয়। এই সরকার যদি এত চালাকির আশ্রয় নিয়ে বিভিন্ন পক্ষ নিয়ে না খেলতে যেত, তাহলে আজকে যেই সংকট এটা কিন্তু হতো না। তারা হয় নিজেদের দায় এড়ানোর জন্য, অথবা অন্যদের মধ্যে খেলাটা চালু করে দিয়ে নিজেরা একটু নিরাপদ থাকার জন্য একটা কৌশলের আশ্রয় নিয়েছে। এইটা ভালো কৌশল না, দেশের জন্য, গণতন্ত্রের জন্য এটা শেষ সময় এসে ভালো হলো না। যেই বিষয়গুলো সব দলগুলো একমত হয়েছে, শুধু সেটুকুকে মানার জন্য যদি সবাইকে অনুরোধ করতো যে বাকিটা আপনি ইলেকশনের পরে নিজেরা ঠিক করে নিয়েন, তাহলেও কিন্তু কেউ কেউ মনক্ষুণ্ণ হলো হয়তো মানত। কিন্তু এখন এমন একটা বৈরিতার মুখে এক এক পক্ষকে ঠেলে দিয়েছে যে 16 বছর ধরে, 17-18 বছর ধরে যারা, বিএনপি তো ভিকটিম হয়েছে 18 বছর, যে জামাত ভিকটিম হয়েছে 16 বছর, তারা তো এই 111 সরকারের সময় আরামায় এসেছিল। বিএনপির মতো একজনও গ্রেফতার হয় নাই, একজনও ভিকটিম হয় নাই। সুতরাং এই দলগুলো যে ভিকটিম হওয়াতে তারা যে এক মনে এগোচ্ছিল, সেইখানেও নতুন করে একটা বিচ্ছেদ ঘটিয়ে দিল এই সরকার তাদের ভূমিকার জন্য। অথচ গণঅভ্যুত্থানের পরে আপনি রাজনৈতিক ধারা ভিন্ন হলো, এই সকল গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে ন্যূনতম একটা ঐক্য বাংলাদেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে জরুরি ছিল। জি, ব্যারিস্টার শাহরিয়ার কবির, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আরেকটা কথা বলেছেন। তিনি বলেছেন যে যারা আমেরিকা থেকে এসে এসব আমাদের ঘাড়ের উপর চাপাচ্ছেন আমরাও মেনে নিয়েছি। তিনি উপস্থিত লোকজনকে প্রশ্ন করেছেন, আপনারা কি গণভোট, সনদ এসব বোঝেন? বিএনপি বলছে যে যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের উপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দেওয়া হয়েছে। বিএনপির সাথে সরকারের
যে সম্পর্ক লন্ডন বৈঠকের পরে ছিল প্রেমময় সম্পর্ক, সেই সম্পর্কটা মনে হচ্ছে কোথায় যেন একটু মনে হয় ব্রেকআপের দিকে যাচ্ছে। এই ব্রেকআপের কারণ কি আসলে জামায়াতের সাথে সরকারের এখন সম্পর্ক কেমন? জামায়াতের সাথে নতুন করে প্রেম হচ্ছে? ব্যারিস্টার কবির, 2006 থেকে 2008 সাল পর্যন্ত জামাতে ইসলামের বিরুদ্ধে যত ইনভেস্টিগেশন হয়েছে, জামাতের বিরুদ্ধে কোনো দুর্নীতি, কোনো রকম কোনো এভিডেন্স পাওয়া যায়নি, সেজন্য দুর্নীতির মামলা হয়নি। আর দ্বিতীয় যে কথাটা একটু আগে আপনি যেটা বললেন যে লন্ডন বৈঠকের পর গভর্নমেন্টের, এখনও দেখেন গভর্নমেন্টের কে বিএনপির না, সমস্ত জায়গায় দেখেন যে যত উচ্চ পদে আছে সমস্ত জায়গায় বিএনপির আছে। আর আবার সায়ন্ত ভাই যে কথা একটু আগেও বলছেন, কি বলবো শোনেন, আমাদেরকে মুগ্ধর ভাই স্নিগ্ধ বিএনপিতে যোগ দিয়ে বলেনি গণভোট দরকার, গতকালকে সে বলছে যে গণভোটটা এখনই দিয়ে দেন। আরে ভাই সব কিছুর সমাধান হবে গণভোট, পিআরের উপরে। আর আপনি বলতেছেন যে গণভোটে দেন যতটুকু মেনে নিছেন, সবাই মিলেই তো প্রস্তাবটা তৈরি করা হয়েছে এবং এর উপর ভিত্তি করেই তো আপনাকে ভোট করতে হবে। তাহলে আপনি একটা আর একদিকে যান কেন? আর জামাত ইসলামের সাথে সরকারের সম্পর্ক অত ভালো থাকলে 11 তারিখে এত বড় মিটিং ডাকতে হয় না, চলো ঢাকা চলো করতে হয় না। তা জামাত ইসলামকে কেন ছোট ভাইও বানাতাম না, তাহলে বড় ভাই বানাতাম। ওনারা বড় ভাই, দেশের মানুষ জানে, বৃহৎ দল, ওনাদের ব্যারিস্টার কবির, সময় তো খুব বেশি নেই। বিএনপি যদি উচ্চকক্ষে জামায়াতের মতন করে জামায়াতের কন্ডিশন মেনে পিআর মেনে নেয়, আপনারা কি গণভোটে বিএনপির যে দাবি সেটা মেনে নেবেন? আপনাকে একটু বলি যে রাজনীতিতে হচ্ছে দেওয়া নেওয়ার সম্পর্ক সব সময় থাকে। ওনারা পিআর উচ্চকক্ষে মেনে নিয়ে গণভোটটা তো ওনারাই বলছেন যে ইলেকশনের দিন হবে, আর জামাত বলছে ইলেকশনের আগে হবে। যেমন এইটারও সমাধান একটা দিয়ে দিচ্ছি যে ইলেকশনের দিন যদি হয় গণভোটের ভোটটা আগে কাউন্ট করে আপনি ডিক্লেয়ার করবেন, তারপরে সংসদ নির্বাচনের ফলাফলটা ডিক্লেয়ার করবেন। দেয়ার ইজ এ সলিউশন। কিন্তু আপনাকে তো এগিয়ে আসতে হবে। আমি ফোন দিলাম, ভাই চলেন বসি, আপনি গ্রাহ্যই করলেন না। এই যে গ্রাহ্য করতেছেন না, দেশ তো ভাই সংকটের মধ্যে পড়তেছে, এটা কেন বুঝতেছেন না? এবং এতে ইন্ডিয়া সবচেয়ে বেশি লাভবান হবে। জি, অনেক ধন্যবাদ। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, চলতে থাকবে। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথে থাকবেন।